যারা প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তারা সকলেও আসলে শিবিরের বিভিন্ন সকলে না বললেও ধরেন প্রায় ৯৯ ভাগ গ্রুপই শিবিরেরই স্টাবলিশড করা আগে। তো এগুলো হচ্ছে ওই যে আগে হতো না আমাদের জাতীয় নির্বাচনে গতটা যেভাবে বলা হচ্ছিল যে আমি আর ডামির নির্বাচন, এটা কাছাকাছি ধরনের একটা জিনিস, বাট শিবির ভালোভাবে গুছিয়ে করতে পেরেছে বলে তারা জিতেছে। আমি খুবই লজ্জিত যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার অনুজরা ভোট দিয়ে সেই ঘাতক দলের ছাত্রদেরকে নির্বাচিত করেছে যারা বিশ্ববিদ্যালয়ের মাথা তুলে দাঁড়াতে পারতো না। এটি ব্যক্তিগত নয়, এটি কোনো ব্যক্তির উপর আক্রোশ নয়, এটি ছিল আদর্শের সংঘাত। বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ বিরোধী যে দলের রাজনীতি, তারে কেমন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচিত করলো? কি এমন কিভাবে আপসাইড ডাউন হয়ে গেল এই দেশটির, এই বিশ্ববিদ্যালয়টির? এরকম কিছু ঘটে নাই। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে তারাই একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে, বিভিন্ন নামে করেছে এবং তারা বিজয়ী হয়েছে। এটার মধ্যে তো এত আসলে অশান্তি এবং হাওতাশ করার মতো আমি কিছুই দেখি না। ইট ওয়াজ অ্যান ইলেকশন, জিতেছে তারা। তাদেরকে কিভাবে জিতেছে এটার একটা বিরাট ব্যাখ্যা আছে, বাট তারা জিতেছে, এটা মেনে নিতে হবে। আমি যদি গণতন্ত্র মানি, সেটা মানতেই হবে। তারা ভোট পেয়েছে, যোগ্য দল হিসেবে পেয়েছে। বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তারা সকলেও আসলে শিবিরের বিভিন্ন সকলে না বললেও ধরেন প্রায় ৯৯ ভাগ গ্রুপই শিবিরেরই স্টাবলিশড করা আগে। তো এগুলো হচ্ছে ওই যে আগে হতো না আমাদের জাতীয় নির্বাচনে গতটা যেভাবে বলা হচ্ছিল যে আমি আর ডামির নির্বাচন, এটা কাছাকাছি ধরনের একটা জিনিস, বাট শিবির ভালোভাবে গুছিয়ে করতে পেরেছে বলে তারা জিতেছে। তাদেরকে সেই ক্রেডিটটা দেওয়াই উচিত। না, তা তো অবশ্যই, কিন্তু ধরেন এরকম ঘটনা 48 সালে হয়েছে, গোলাম আজম তখন জিএস বা ভিপি হয়েছিলেন। এই এত বছরের মধ্যে এইবার আবার সেই ঘটনা ঘটলো। তারা তো কোনোদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যখন শিক্ষার্থী ছিলাম, আমি রোকেয়ালের শিক্ষার্থী ছিলাম, কেউ তো শিবির করে এই কথাটাই মুখে আনতে পারতো না, রাইট? তো এখন এইটাই কি তাদের মানে ভিকটিম কার্ড প্লে করে তারা কি এই দিকে অগ্রসর হতে পারলো না? কি বিষয়টা? না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি, আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ সরকার এই সেগমেন্টের কাছে খুব প্রিয় হওয়ার জন্য আমাদের কি বলা যায়, মাদ্রাসার স্টুডেন্টদের একটা বিরাট সেগমেন্ট ওনারা ওপেন করেছিলেন ৪-৫ বছর আপনি জানেন যারা। সুতরাং ওই আপনার আমলের ক্যাম্পাস, আমি জানি না আপনার কোন ব্যাচ, বাট আপনাদের বা আমাদের সময়কার ক্যাম্পাস আর বর্তমান ক্যাম্পাস এক জিনিস নয়, সেটা ভিন্ন জিনিস। এখানে একটা রেডিমেড বিগ চাঙ্ক অফ লোক এসেছেন যারা মাদ্রাসা থেকে, যারা আগে পড়তে পারতেন না। যারা নির্বাচিত হয়েছে তাদের 20 জনের মধ্যে 20 জনেরই স্কুলিং মাদ্রাসা। হ্যাঁ, তো আমি জানি না সব প্রার্থীর কি অবস্থা, বাট হ্যাঁ যতটুকু আমি দেখেছি বড় প্রার্থী যারা ছিলেন তাদের মধ্যে একটা ধরেন ভিপি প্রার্থী বোধহয় প্রায় 40-42 জন ছিলেন, এর মধ্যে আমি শুনেছি 20 জনের অধিক মাদ্রাসা থেকে এসেছেন। সুতরাং এই জিনিসটা আসলে ওই আগের ডাকসু আর এখনকার ডাকসু, আগের ক্যাম্পাস এখনকার ক্যাম্পাস এভাবে ভাবলে হবে না। এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট এবং এই সেগমেন্টে শিবির সবসময় শক্তিশালী, কারণ এখানে প্রচুর আলিয়া মাদ্রাসা থেকে এসেছে। আলিয়া মাদ্রাসাগুলোতে কিন্তু ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এই ধরনের সংগঠনগুলোর কোনো অবস্থান নেই, বা থাকলে হয়তো খুবই নগণ্য ভাবে আছে। কোন রাজনৈতিক দলও আসলে এগুলোকে যত্ন করে না, বা ওই সব জায়গায় তাদের পলিটিক্যাল পার্টিগুলোকে এস্টাবলিশ করার কোনো চেষ্টা করে না। সেই জায়গায় শিবির প্রথম থেকে আলিয়া মাদ্রাসাগুলোতে খুবই শক্তিশালী, আমরা আমাদের সময় থেকে দেখেছি। এই যে আলিয়া মাদ্রাসা থেকে আসা এই একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী যারা কি হয় পলিটিক্যালি জয়েন করেই তো এইচএসসি দেওয়ার আগে থেকে, ধরেন কলেজে উঠলে, তো তাদের গ্রুমিং কে নিয়েই ওনারা মাদ্রাসা থেকে এসেছেন। ওনারা সেভাবেই সংখ্যাগরিষ্ঠ হয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠ হলে তারা নির্বাচনে জিতবেন, এটার মধ্যে অস্বীকার করার তো কিছু নাই। না, কিন্তু এই যে আপনি বললেন যে ছাত্রদল কিংবা ছাত্রলীগ, তাদের কোন রাজনৈতিক শাখা মাদ্রাসাগুলোতে নাই কেন? কারণ হচ্ছে এই মাদ্রাসার লোকজন তো একটু গরিব লোকজন, এটাই হচ্ছে আমাদের সমাজের ধারণা। তো আর বাকি সংগঠনগুলো হচ্ছে বড় লোকের সংগঠন, তো তারা আসলে কখনো এইভাবে মনোযোগ দেয় না। মানে মাদ্রাসার ছাত্রদেরকে মানুষ মনে করার অভ্যাস আমাদের মধ্যবিত্তের মধ্যে অনেবারে ছিল না। এখন আসতেছে, এখন বাস্তবতা স্বীকার করে নিচ্ছে, বাট ছিল না, এটা মানতেই হবে। গুরুত্ব দেওয়া হয় না, এগুলো হচ্ছে হুজুর মানুষ এইভাবে, মানে এক ধরনের তুচ্ছতা ছিল। এক, দ্বিতীয় হচ্ছে
স্ট্রাকচারটা এমন, আপনি চাইলে তো বাইরে থেকে ওইখানে গিয়ে ঢুকতে পারবেন না। মানে আমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবো, আমি চাইলেই একটা কলেজে ঢুকতে পারবো, ওই স্ট্রাকচারটা কিন্তু মাদ্রাসায় নাই। মাদ্রাসার ভিতরে ঢোকার ভিতরে যে ব্যাপারটা, সেখানে ইসলামী রাজনীতি যারা করেন তাদের ওই অ্যাক্সেসটা আছে, তারা ওইভাবে ঢুকেছে। রাইট। ধরেন ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন যদি আপনাকে করি, ধরেন শিবির জিতার পরে পাকিস্তানের জামায়াতে ইসলাম তাদেরকে অভিনন্দন জানিয়েছে। তো ধরেন কোনোভাবে এই নির্বাচনে ইয়ে জিতলো, ছাত্রদল জিতলো, হ্যাঁ, এবং ভারতে একটি দল তাদেরকে অভিনন্দন জানালো, ব্যাপারটা কেমন হতো? দুটো দুই জিনিস। যেমন ধরেন ছাত্রদল জিতলে কি হতো, ছাত্রদল জিতলে ধরেন তারেক রহমান লন্ডন থেকে একটা অভিনন্দন জানালেন, এটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে তারেক রহমান লন্ডনে থাকলেও ছাত্রদল বাংলাদেশে থাকলে তাদের মধ্যে সম্পর্ক আছে। তারা না, ভারতের কোন রাজনৈতিক দল যদি অভিনন্দন জানায়, ভারত জানাবে কেন? ভারত জানাতে পারবে না, কারণ হচ্ছে আপনাকে তো একটা মানে আপনার কানেক্টিভিটির ব্যাপার আছে। এই তো বললাম, মানে এখন ছাত্রদল জিতলে তো সজীব ওয়াজেদ জয় অভিনন্দন জানাবেন না আমেরিকা থেকে, এটা জানালে লন্ডন থেকে তারেক রহমান জানাবেন, তার সংগঠন। আবার ছাত্রলীগ জিতলে সজীব ওয়াজেদ জয় হয়তো আমেরিকা থেকে অভিনন্দন জানাতে হবে, তার সংগঠন। একইভাবে জামাত শিবির জিতলে পাকিস্তান থেকে অভিনন্দন জানাবে, এটা তাদের সংগঠন। এই মানে জামাত ইসলামেরই তো একটা শাখা বাংলাদেশ। এটা খুব অস্বাভাবিক কিছু না। হয়তো কমিউনিস্ট পার্টি জিতলে হয়তো কোনো অন্য একটা দেশের কমিউনিস্ট পার্টি তাদেরকে অভিনন্দন জানাতো। জি, তাহলে বিষয়টা কেমন, মানে ভালো লাগছে তো আমাদের নাকি যে পাকিস্তানের রাজনৈতিক দল বাংলাদেশে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমার আসলে আলাদাভাবে খারাপ লাগছে না। আমি শুধু আপনাকে না, আমি ব্যাপক লোকজনকে সোশ্যাল মিডিয়া দেখলাম, খুব হাউতাশ গেল। আপনি গত বছর জুলাই মাসের যে রাতে একটা বিশ্ববিদ্যালয় ডিক্লেয়ার দিয়েছে তুমি কে আমি কে রাজাকার। সুতরাং তারা তো বলেছে তারা রাজাকার। আমি অবাক হতে পারতাম কখন, যদি তারা বলতেন যে না আমরা মুক্তিযুদ্ধ আর এখন গিয়ে জামাতরে ভোট দিত, তাহলে আমি বলতাম ভাই তুমি বললাম মুক্তিযুদ্ধ, ভোট দিও জামাতরে। ও বলছে ভাই আমি রাজাকার, আমি রাজাকারে ভোট দিচ্ছি। তোমাদের কি সমস্যা? তোমরা এটা নিয়ে তো মানে আমরা যারা বাইরে আছি, আমরা যারা সাবেক শিক্ষার্থী, একসময় লেখাপড়া করেছি, আমাদের তো আসলে বলার কিছু নেই। ও তো বলছে ভাই আমি রাজাকার, তো আমি রাজাকারে ভোট দিয়েছি। ও যদি বলতো যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মুক্তিযুদ্ধ, বাংলাদেশ জিন্দাবাদ এরকম বলে টলে আসে, তারপর হঠাৎ করে জামাতরে দিয়ে ভোট দিয়ে বলতো পাকিস্তান জিন্দাবাদ, তখন প্রশ্ন ওঠার জায়গা থাকতো, অসততা নিয়ে কথা বলা যেত। এখন অসততার তো কোনো কথা নাই। দিস ক্যাম্পাস অলরেডি এন্ডোর্সড 1 বছর আগে যে আমরা রাজাকার, তো আমরা রাজাকার, আমাদের মধ্যে ভোট হয়েছে, আমরা রাজাকারদের মধ্যে যিনি ভালো রাজাকার তাকে ভোট দিয়েছি, বাকিরা ছদ্মবেশী রাজাকার, তাদেরকে তো ভোট দিব না। এটার মধ্যে আমি আসলে কোনো মানে হাউতাশ করার তো কিছুই দেখি না। টেক ইট স্পোর্টিংলি। এটা প্রজন্ম যেভাবে ভাববে তারা তাদের মতো ভোট দেবে, আমাদের রাইট না। কিন্তু আপনি যদি বলছেন যে তারা যদি ছদ্মবেশে আসতো, তারা কি ছদ্মবেশে আসে নাই? তারা কি জয় বাংলা বলে ছাত্রলীগ করে নাই? এরা তো সবাই তাই ছাত্রলীগ করে, সাদিক কায়েম থেকে শুরু করে এরা তো ছাত্রলীগের নেতা ছিল। তাহলে কি পক্ষান্তরে এটা ছাত্রলীগের জয় হয়েছে? হ্যাঁ, এটা তো বলতে পারেন। যেমন ধরেন আপনি যে এই যে মাদ্রাসা জন্য যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত করে দেওয়া, এটা তো আওয়ামী লীগের একটা ক্রেডিট। তারা এটাকে চেষ্টা করেছেন মেইন স্ট্রিম করার। তারই ধারাবাহিকতায় ধরেন গত জুলাই আন্দোলন, তারই ধারাবাহিকতা এখনকার নির্বাচন। সো ওইভাবে যদি দেখেন তো মূলধনের একটা ক্রেডিট আছে, তারপরে তো ছাত্র লীগের একটা ক্রেডিট আছে, তারা এদেরকে পেলে পুষে বড় করেছে, বা অনেকটা পলিটিক্যাল গ্রুমিংও হয়তো এখান থেকে হয়েছে, কারণ তাদের তো রাজনীতিটা প্র্যাকটিস করার সুযোগ হয়েছে। বিশেষ করে তারা এই দীর্ঘ সময় হলে ছিলেন। হলে যদি না থাকেন আপনি একটা নির্বাচনে, আর যিনি হলে থাকবেন, দুজনের মধ্যে অ্যাডভান্টেজে যিনি হলে থাকবেন তার অ্যাডভান্টেজ বেশি। কারণ হচ্ছে আমার হলগত একটা ইমেজ থাকবে, হলের কানেক্টিভিটি বেশি থাকবে। দিনে রাতে আমার সাথে রাতে 10টা 11টা 12টা রাত 2টোর সময় একজন লোকের দেখা হচ্ছে, ভোরে নাস্তা করতে গিয়ে দেখা হচ্ছে, যেটা হতো আপনি যদি হলের বাইরে থাকেন আপনার সাথে হচ্ছে না। সো এই যে তারা হলে ছিল, যেটা ধরেন ছাত্রদল পারে নাই, ছাত্রদল না পারার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে তারা তো এই কানেক্টিভিটি তৈরি করতে পারে নাই। বা যেমন ধরেন ইমি ওই প্রতিশোধ নাকি একটা পর্ষদ হচ্ছে, প্রতিরোধ। তো উনি কিন্তু আগেরবার ভিপি জিতেছেন, এবার আমি শুনেছি যে 68 বা 70টার মতো ভোট পেয়েছেন। কারণ কি? কারণ উনি কিন্তু এখন আর হলে নাই, উনি মানে দীর্ঘদিন ধরেই নাই, উনি একটু সিনিয়র বোধ হয়। তো ওই যে কানেক্টিভিটিটা ছুটে গেছে, তো এই জায়গাটা তো তারা সুবিধা পেয়েছেন। অনেকগুলো সুবিধার মধ্যে এটা একটা বিরাট সুবিধা যে তারা ছাত্রলীগ হয়ে এতদিন হলে ছিলেন, থাকার কারণে তাদের কানেক্টিভিটিটাও তাদের কাজে লেগেছে। রাইট। ফলে কৃতিত্ব, এই বিজয়ের পিছনে বড় কৃতিত্ব ছাত্রলীগের। এটা কমপ্লিটলি হচ্ছে জামাত শিবিরের তাদের নিজস্ব কৃতিত্ব। তারা
অ্যাজ এ প্যারাসাইট বলেন বা যেভাবেই বলেন যে ওইখানে গুপ্ত ছিল, লুকিয়ে ছিল। এখন লুকিয়ে ছিল তো আর ওই লোকটা জেনে শুনে তো তাকে তো ছাত্রলীগে দেওয়া যেত, যদি ছাত্রলীগ জেনে শুনে এদেরকে রাখতো যে না ঠিক আছে এই বিপদের সময় তোমরা আমাদের সাথে থাকবা, গোপনে থাকবা, পরে তোমরা চলে যাবো, তা তো করে না। সো এটা আসলে জামাত শিবির তারাই তখন করেছে, শুধু জামাত শিবির না, এখনকার যারা ধরেন এনসিপির নেতা যারা তারাও তো সবাই ছাত্রলীগ, তারাই স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এটা দিয়ে 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 তারা একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে তারপরে তারা মূল বৈষম্য কারে বলে কত প্রকার কি গত 1 বছর ধরে আমাদেরকে দেখাচ্ছেন। তো এটা রাজনৈতিক কৌশল, তারা স্মার্টলি করেছেন। আওয়ামী লীগ বেকুবের মতো। আচ্ছা আরিফ ভাই, আপনাকে আমার না মাঝে মধ্যে মনে হয় আমি শিওর আপনি তো জানেনই গ্রিক গল্পটি, ওই যে হেলেন অফ ট্রয় আমরা দেখি না যে ঘোড়ার পেটের মধ্যে, হ্যাঁ পেটের মধ্যে তারা সোলজার ঢুকে কেমন করে তারা ট্রয়ে ঢুকলো, তারপরে রাজ্য জয় করে হেলেনকে নিয়ে পালিয়ে এলো। ব্যাপারটা কি এরকম হলো বাংলাদেশে? ব্যাপারটা যদি তা হয়, এখন আমাকে বলেন এটা কি ঘোড়ার ভিতরে যে সৈনিক ছিল তাদের বুদ্ধিমত্তা, নাকি ওই কাঠের গুঁড়া বাইরে ছিল যে বেকুবরা টেনে এটা নগরের ভিতরে ঢুকালো তাদের নির্বুদ্ধিতা? তো যদি তাদের নির্বুদ্ধিতা হয়ে থাকে, যারা একটা বিশাল কাঠের গুঁড়া দেখে এটাকে কোনো প্রশ্ন করলো না যে এত বড় একটা কাঠের গুঁড়া এখানে কেন, এবং এটাকে টেনে টেনে ভিতরে ঢুকায় আনন্দ করলো, ওদের তো মার খাওয়ার দরকার আছে, বা ওদের তো যুদ্ধে পরাজিত হওয়ার প্রয়োজন আছে। তো ইটস ওকে যদি এটা তাই হয়ে থাকে তাই, কিন্তু আমি তো মনে করবো যে যারা ঘোড়ার পেটের ভিতরে ঢোকার বুদ্ধিটা করেছে তারা স্মার্ট। তারা স্মার্ট। তো সেই দিক থেকে এখন ধরেন ছাত্র কি বলে শিবির হচ্ছে গিয়ে ধরেন বিশ্ববিদ্যালয় এখন তাদের বৈধভাবেই তারা তাদের আধিপত্য নিয়ে এলো। আপনাকে মনে হয় যে ফেব্রুয়ারি নির্বাচনও তারা একইভাবে তাদেরকে আমরা রাষ্ট্রের ক্ষমতার শীর্ষে আমার কাছে এটা এখন মনে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আগামী যে কয়েকটা নির্বাচন ক্যাম্পাস ভিত্তিক হবে, আমার ধারণা প্রায় সবগুলোতে শিবির জিতবে। এটা হচ্ছে আমার প্রাথমিক প্রেডিকশন। আমারও তাই ধারণা। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, যদি এখানে একটা বিরাট প্রশ্ন, যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আমার এখনকার ধারণা জামাত সরকার গঠন করার মতো যথেষ্ট ভোট পাবে, অন্তত কাছাকাছি চলে যাবে, যদি খুব বড় কোনো অঘটন না ঘটে রাজনীতিতে। ওকে, আপনি বলছেন কাছাকাছি পর্যায়ে চলে যাবে, এবার আমি বলি, হ্যাঁ সেটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব, মিলিয়ে দেখব। হ্যাঁ, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, ওই যদিটা আপনার সঙ্গে আমার সঙ্গে মিল আছে। হ্যাঁ, যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে এখন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, জামাতে ইসলামী যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। হ্যাঁ সেটা তাই, মানে আমি আপনার সাথে দ্বিমত করছিলাম, মানে ল্যান্ডস্লাইড বলতে এখানে যে খুব ল্যান্ডস্লাইড হয়েছে তা কিন্তু না, কিন্তু জামাত সরকারে চলে আসবে আগামী নির্বাচনে এখনকার পরিস্থিতি থাকলে সেটা ঠিক। মানে ল্যান্ডস্লাইড বলতে আপনি যদি মনে করেন যে 200, আমি বলছি তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে যাতে করে রাষ্ট্রের আইন তারা বদলাতে পারে। এককভাবে তারা আসবে, বা মানে তাদের যে সেটআপ, না এককভাবে মানে কি 151টি আসন নিয়ে আসবে তা না, আমি বলছি তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 2/3 আসন নিয়ে তারা আসবে। তা হতে পারে, কারণ হচ্ছে কি আপনার যদি একটা নির্বাচন যদি কেউ কোনোভাবে ম্যানেজ করে, সে তো আর 151তে রেখে ম্যানেজ করবে না, তাই না? সে তো চেষ্টা করবে যতটুকু পারা যায় বিজয়টা এমন ভাবে নেওয়া, ধরেন 200 আসনের বেশি হলে সংবিধানটা পরিবর্তন করতে পারবে, তার সেই সুযোগটা তৈরি হবে। এবং সে তো মানে আমি হলে কি করতাম, আমি কি বলবো যে না আমি অল্প নিব বেশি নিব না, ভাই আমার যদি ক্ষমতা থাকে আমি 200 কেন 300 নেব, তো 300 না নিলেও ওই রকমই হয়তো 200 প্লাসে চলে যেতে পারে। সো সেরকমটি যদি হয় তো বিএনপি তো তারা এখনো মনে মনে আশা করছে তারা সরকার গঠন করবে, তারা বিরোধী দলে চলে যাবে, তারা কি সেটার জন্য প্রস্তুত, নাকি এখনকার মতো যেমন তারা মেনে নিচ্ছে? আশা করে না করে কি আসা যায়, ভিপি নুরও তো আশা করে প্রধানমন্ত্রী হবে, এখন নাহিদ আশা করে প্রধানমন্ত্রী হবে। তারপরে একটা দেখলাম কি জনকল্যাণ পার্টি আছে, ওয়ান ম্যান ওয়ান পার্টি, ওই মাইক নিয়ে চিল্লায় ছেলেটা, কি যেন নাম, যাই হোক, সে তো বলছে খায়রুল সামথিং, তো সে বলছে যে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, একলা একটা ব্যানার টেনা নিয়ে মাইক নিয়ে। তো আশা যে কেউ করতে পারে, আশা তো যে কেউ যারা রাজনীতিতে থাকে সকলেই থাকবে। আপনার আশা করার স্ট্র্যাটেজি করা, ভোট পাওয়া, ভোট গুছিয়ে বাড়ি তোলা, দুটো মানে জিনিসগুলো তো আলাদা আলাদা। এই মুহূর্তে বিএনপির যে অবস্থা, সেই অবস্থায় বিএনপি আগামী নির্বাচনে
জামাত আলাদাভাবে যদি নির্বাচন করে, বিএনপি যদি জামাতের সাথে জোট না করে, তাহলে আমি ঠিক কনফিডেন্ট না যে বিএনপি জিতবে। জামাত যদি একটা বৃহত্তর জোট করতে পারে এবং বিএনপির যে চাঁদাবাজি, এরা আওয়ামী লীগের যে আরেকটা এই পিঠ আর ও পিঠ, এটা যদি মানুষের কাছে তুলে ধরতে পারে, রেজাল্ট পরিবর্তন হতেও পারে। আপনার কি মনে হয় আগামী ফেব্রুয়ারিতে যদি সত্যি নির্বাচন হয় এবং এই ধারা যদি চলতে থাকে, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে? না, তারা জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে সেটা আমি বিশ্বাস করি না। কারণ জামাতে ইসলাম এককভাবে না না না, কেন করেন না? এটা অনেকেই বলে না 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 না, শিবিরকে বাংলাদেশের মানুষ কেন করি না সেটা তো বিশ্লেষণ করতে দিচ্ছেন না সুলতানা আপনি। একটু দম নেন। তো ওরা এই জন্য করি না যে দেখেন, জাতীয় নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে কিছুটা পার্থক্য আমরা অতীতও দেখেছি, কিন্তু বর্তমানে পার্থক্য কমে গেছে কি সেটা আমি আপনাকে বললাম। বাইরের রাজনীতি বরং ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিফলিত হয়েছে। বাইরে যদি আপনার বাবা মা এই যে জামাতির ঈদের যদি আপনাকে নিরাপদ রাখে, আর বিএনপি আলারা যদি আপনার গরু নিয়ে যায়, জমি দখল করে, চাঁদাবাজি করে, আপনার মধ্যে ভুয়া মামলা দেয়, আপনাকে হয়রানি করে, তো সেটার প্রতিফলন কি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো, ওগুলো তো এগুলো আকাশ থেকে আসে নাই, ওদের তো গ্রাম আছে, ওরা তো ভোটার, ওরা তো গ্রামে যাবে, ওদের পরিবার আছে, তো সেখানেও এটার প্রতিফলন হবে। কিন্তু বড় দাগে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন জাসদ বাসদ যে রাজনীতি করতো, তাদের ছাত্র সংগঠন মনে করেন সেন্ট্রালে ছিল, কিন্তু জাতীয় রাজনীতিতে তাদের কোনো তো প্রভাব নাই। কিন্তু সেই জায়গায় আপনি চিন্তা করেন, জাতীয় রাজনীতিতে তখন কে ছিল? বিএনপি, আওয়ামী লীগ, অন্য জাতীয় পার্টি, এদের। কিন্তু এবং এই রাজনৈতিক দলগুলোর মানে ওইখানে স্টেক খুবই কম ছিল জাসদ বাসদের, তো সেখানে ওখানে কোনো ইনসিগনিফিকেন্ট ছিল। এখানেও বিএনপি বিরাট একটা দল, বিএনপির ধারে কাছেও নয় এখানে যারা আছে তারা কেউ, এবং জামাত তার সেকেন্ড পার্টি হিসাবে আছে যদি জাতীয় পার্টি না থাকে। জাতীয় পার্টি যদি ভোটের অঙ্কে ধরে, জাতীয় পার্টিও বিরাট অঙ্কে, কিন্তু সুসংগঠিত দল হিসাবে জামাতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং জামাত জাতীয় পার্টি থেকে তাদের অবস্থান সাংগঠনিক ভিত্তিতে অনেক বেটার। ভোট কি হবে সেটা অন্য বিষয়। এখন জামাত যদি একটা বৃহত্তর জোট করতে পারে এবং বিএনপির যে চাঁদাবাজি, এরা আওয়ামী লীগের যে আরেকটা এই পিঠ আর ও পিঠ, এটা যদি মানুষের কাছে তুলে ধরতে পারে, রেজাল্ট পরিবর্তন হতেও পারে। কিন্তু আবারও একই কথা, যে এবং পরিবর্তন হওয়ার জন্য আরো সম্ভাবনা এই জন্যই আছে যে আওয়ামী লীগের এই ভোটগুলো কই যাবে? আওয়ামী লীগের এই ভোটগুলো কি বিএনপি পাবে? বিএনপি পাওয়ার মতো কি কোনো কাজ করেছে? স্থানীয় পর্যায়ে বিএনপির সাথে ওদের যে সংঘর্ষ, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নিরীহ লোকদেরকে ওরা যে বাড়িতে থাকতে দিচ্ছে না, ওরা যে কাটাকাটি করতেছে, ওরা কি করবে? এগুলো তো ভাষা প্রকাশ করা যায় না। আপনি নিজে যদি এটার মানে ভুক্তভোগী হন, যারা ভুক্তভোগী তাদের বয়ান যদি শুনেন, আপনার তো চোখে পানি আসবে যে এরা মানুষকে কিভাবে কাটতেছে, মারতেছে। জামাত তো এখানে বড় ধরনের কোনো ভূমিকা রাখে নাই। জামাত কিন্তু পলিটিক্স করতেছে। জামাত বরং কাইটে আসলে ওর গায়ে ইয়ে দিতেছে, মানে মাথা বুলাই আসতেছে যে বাবা তোমাকে কি করছে, দেখো আমরা কি করতে পারি। তো জামাত কি করবে? জামাতের তো এমন শক্তি নাই যে এটা পাল্টা ইয়ে করবে, কিংবা জামাত তো এমন দরদি না যে তোমার জন্য মাঠে নামবে। সে তার মতো তার পলিটিক্স করবে। তো এই জায়গায় জামাত দিন দিন সিম্পেথি গেইন করছে, আর এই চাঁদাবাজের দল চাঁদাবাজি করে করে বরাবর নামতেছে। এবং তাদের বিএনপিকে আমি আরেকটা ধন্যবাদ এই জায়গায় দিতে হবে, তারা কিন্তু যথেষ্ট, আমি আজকে জানলাম যে 7,000-এর মতো বহিষ্কার করছে তাদের এই সমস্ত লাফাঙ্গা নেতা কর্মীদেরকে, যেগুলো মানে দলীয় কমান্ড কোনো মানছে না। কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা এই দল ত্যাগ করার পরও চাঁদাবাজি করছে, একই অবস্থানে আছে, ওরা যা ইচ্ছা তা করতেছে, বিএনপি পরিচয় দিয়ে করতেছে, কারণ তাদের প্রতিপক্ষ কিছু করতে পারছে না। এখন এখানে প্রশ্ন আসে, তাহলে সরকার কেন নিশ্চুপ হয়ে আছে? এখানে সরকার কি আসলে বিএনপিকে অজনপ্রিয় করতে চায়? হইতে পারে। সরকারেরও কোনো নীল নকশা থাকতে পারে যে থানাগুলোকে বিএনপি যে দখল করে রাখছে, ওসিগুলা যে ওদের চাঁদাবাজির সহযোগী, এবং ওসির রুমে গিয়ে যে বিএনপির পার্টি নেতাগুলো যায় ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসে, এই যে সুযোগ, এবং এটা যে বাইরে এসে দেখায় যে ক্ষমতা আমার কত, ক্ষমতার বাইরে ক্ষমতায় যায় নাই তাতেই অত ক্ষমতায় গেলে কি হবে? এবং এই যে প্রশাসনের এই সমস্ত চুনোপুরি যেগুলো আছে, ওরাও মনে করছে যে আগামীতে তো এরাই ক্ষমতায় আসবে, ও যখন ক্ষমতা আসবে আমি তো এখানে থাকি আর ওইখানে থাকি, আমার পোস্টিং নিয়ে তো যা টানাটানি হবে তখন।
কারণ বিএনপি তো আওয়ামী লীগের এপিট ওপিট, এটা তো নতুন কিছু না। এরা এদের যেটা আছে সেটা হচ্ছে একটা একটা আবরণ আছে যে আমরাও মুক্তিযুদ্ধের দল, কিন্তু সেটা 5 আগস্টের পর তারা প্রমাণ করেছে যে এই জায়গায় তাদের কোনো ভূমিকা নাই। এই জায়গায় তারা আসলে মুখে কালি দিয়ে দিয়েছে। এরা মুক্তিযুদ্ধের দল হলে মুক্তিযোদ্ধাদেরকে যে অপমান, জুতা মালা পরানো, এখানে তাদের একটা শব্দ থাকতো। এরা যদি মুক্তিযুদ্ধের দল হতো তাহলে বঙ্গবন্ধুকে অপমান নিয়ে ওরা একটা শব্দ বলতো। এরা কিন্তু কিছুই বলে নাই। আওয়ামী লীগ এবং এই বঙ্গবন্ধুকে ওরা এক মিক্স করে দিছে, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে ওরা মিক্স করে দিছে। এই মিক্স করার ফলে তাদের যে রাজনৈতিক ব্যর্থতা, তাদের যে দূরদর্শিতা, নেতৃত্বের মানে কি বলবো, নেতৃত্বের ব্যর্থতা, সব দিক থেকে এগুলা সব প্রতিফলিত হচ্ছে। এবং তাদের সেন্ট্রাল লিডার যখন লন্ডনে বসে আছেন, সেটাও কিন্তু আরেকটা বড় ধরনের এদের বিপর্যয়ের মূল। উনি যদি দেশে থাকতেন, উনি সরাসরি কিন্তু হস্তক্ষেপ করতে পারতেন। এই রিমোট কন্ট্রোল নেতৃত্ব দিয়ে তো গুন্ডাদের পালা যায় না। উনি তো ভালো করেই জানেন ওনার দলের গুন্ডাবাজ চাঁদাবাজরা কি করতেছেন, এবং উনি নিজেও এটা নসিহত করতেছেন। এর প্রতিফল কিন্তু তো ভালো হচ্ছে না, এবং এটার মূল্য তোমাদেরকে দিতে হবে, উনি নিজেও বলছেন। তো সার্বিকভাবে বিএনপি যে লাগামহীন রাজনীতি, সেই রাজনীতির একটা বড় ধরনের জবাব হয়তো তাদের জন্য অপেক্ষা করছে। এবং তারা যে বাইরে যেগুলো ঘটাচ্ছে সেগুলোও ক্যাম্পাসে প্রতিফলিত হচ্ছে। আগে বলা হয়েছে যে ক্যাম্পাসের রাজনীতি হয়তো বাইরে যাবে, এখন বাইরের রাজনীতি ক্যাম্পাসে প্রতিফলিত হচ্ছে। আর শিবির, জামাত এ পর্যন্ত এমন কোন দেখেন আপনি, ওরা ওদের লাইনে আছে, ওরা মুক্তিযুদ্ধের পক্ষের তো লোক না, ওরা মুক্তিযুদ্ধ নিয়ে কেন কথা বলবে, ওরা বলে না। কিন্তু তারা এমনও তো করে না যে দায়ভার তো তাদের গাড়ি আসতেছে না। তারা তো, আমি যেটা আপনাকে আরো আগেও বললাম, যে তারা তো প্রকাশ্যে কিছু করছে না, তারা যেটা করে চুপি চুপি করে, তারা মুখোশ দাঁড়ি করে, তারা মুখোশ, তাদেরকে বিএনপি বলে মুনাফেক। তো মুনাফেক বলে না, যেটাই বলেন, তারা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক রেখে করছে। তাদেরকে এই জায়গায় আপনি সরাসরি আক্রমণ করার জন্য কিছুই পাবেন না, যে তোমরা তো এটা করেছো, এটা অভিযোগ করার মতো কিছু পাবেন না। তাদের থেকে আমার রাজনীতি অনেক দূরে, আমি তাদের আশেপাশেও নাই তাদের মতাদর্শে, কিন্তু তারা যে স্ট্র্যাটেজিতে যাচ্ছে সেখানে আমি সরাসরি তাদেরকে অভিযুক্ত করতে পারি না। তার তো রাজনীতি এটাই। এখন সামনে রাজনীতি এমন পরিস্থিতি দাঁড়াবে, হয় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি। এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হওয়ার এত বিপুল একটা চান্স ছিল বিএনপি সেটা সম্পূর্ণ নিজের হাতে নিজে পায়ে কুড়াল মেরে সেটা শেষ করে দিয়েছে। আওয়ামী লীগ যেখানে পলাতক, সেখানে এই শূন্য স্থানটা তারা নিতে পারতো। তারা মনে করছে যে আমরা তো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, মানুষ এমনি বিশ্বাস করবে না, করে নাই তো। তারা আওয়ামী লীগের শূন্যস্থানটা তারা নিতে পারতো। আওয়ামী লীগ একটা পতিত দল হিসাবে এটা চিহ্নিত হইতো, যে পতিত দলের রাজনীতি কেউ করতে চায় না। আর পতিত দল হিসাবে তাদের নেতারা নেত্রীরা পালিয়ে আছে, তাদেরকে নিয়েও কেউ মাথা ঘামাতো না। এখন তো তারাই চান্স পাচ্ছে মুক্তিযুদ্ধ অপমানের কারণে, তারাই বলছে যে আমরা ছাড়া তো মুক্তিযুদ্ধকে ধারণ পাওয়ার কেউ নাই। তো মুক্তিযুদ্ধের সপক্ষের লোকগুলো কাকে ভোট দেবে? তারা কি জামাতকে দেবে? তারা কোথায় দেবে? তারা তো কিছু দেখছে না। তো তার থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল যখন মুক্তিযুদ্ধের বিরোধীদের সঙ্গে গলা মিলাই চলে, তাদের সাথে যতক্ষণ কোনো পার্থক্য থাকে না, তখন জামাত হোক আর কে হয় তাতে কি আসে যায় তাদের? ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে যদি বলা হয় যে তারা তলে তলে জামাতকে ভোট দিয়েছে, দিতেই পারে। তাহলে এটাও তাদের স্ট্র্যাটেজি হতে পারে যে বাংলাদেশে তাহলে দুই ধারার রাজনীতি চলবে, হয় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি থাকবে আর বিপক্ষ শক্তি থাকবে, মাঝখানে ছেলে বুলানো রাজনীতি চলবে না। তাহলে কি আনিস ভাই, বাংলাদেশের রাজনীতিতে ক্রমাগতভাবে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, যেখানে আওয়ামী লীগের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কথা? এখনো বলা যাচ্ছে না, তাদের যে এখনো ইলেকশনের অনেক পথ, এখনোই বিএনপিকে আপনি খারিজ করে দিতে পারবেন না। তাদের অনেক সম্ভাবনা, তাদের অনেক জনপ্রিয়তা। যে সমস্ত লাফাঙ্গাগুলো আপনার চাঁদাবাজি করছে, এরা কত সংখ্যায়? এরা তো খুব বড় সংখ্যায় না। বিএনপি তো সমর্থক সংখ্যা অনেক অনেক বেশি, কিন্তু ঘটনা হচ্ছে এদেরকে দমন না করলে ওই লোকগুলা তো পাবেন না আপনি, যে নিরীহ লোকগুলোকে যারা অত্যাচার করছে, অবিচার করছে, চাঁদাবাজি করছে, হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে, এক একটা গ্রামে গ্রাম শূন্য করে ফেলতেছে মিথ্যা মামলা দিয়ে দিয়ে। তো এগুলোর প্রতি এদের তো ফল আল্লাহর তরফ থেকেও কিছু আসার কথা, এমনি এমনি তো না। আল্লাহর তরফ থেকে আওয়ামী লীগের জন্য আসছে না,
যে যারা মানুষকে মানুষ মর্যাদা দেয় নাই, যারা ইলেকশন দেয় নাই, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ব্যাংক লুট করেছে, তারা যেমন একটা পাইছে, এরাও তো পাবে। এরা তো 1 বছরে পেয়ে যাচ্ছে, ওরা তো 17 বছরে পাইছে, 16 বছরে পাইছে, 1 বছরে পেয়ে যাচ্ছে। না, তা তো বটেই, তা তো বটেই। আওয়ামী লীগ গত 15 বছরে যা না করতে পেরেছে, তারা 1 বছরে তারা অনেক কিছুই করেছে। এখন ধরেন এই তো একটা দিক যে আমরা তাহলে কি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ইসলাম কেন্দ্রিকই দেখবো? এটা এখনো বলা যায় না, এখনো অনেক পথ বাকি। আওয়ামী লীগের পরিণতি কি হবে, শেষ পরিণতি কি হবে, সেটার উপর নির্ভর করছে। এবং ইসলামপন্থী রাজনীতি মনে পড়ে আনিস ভাই, তখন আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে আমার অনেক লম্বা আলাপ আলোচনা হতো। তো উনি বলছিলেন ওনারা বাংলাদেশে এমন একটি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান যেটি হবে টার্কির মতো। আপনি জানেন যে টার্কিতে ইসলামিক ব্রাদারহুড যেটি এরদোয়ানরা প্রতিষ্ঠিত করেছে, তারা উদার ইসলামিক একটা ধারা প্রতিষ্ঠা করেছে তারা টার্কিতে। জামাত ইসলাম কি ওই লাইনে হাঁটবে আপনার মনে হয়? জামাত ইসলাম ওই লাইনে হাঁটবে কেন? জামাত ইসলাম ওই লাইনে তো আছে। ওরা তো ওই মডার্ন জামাতি ইসলামিক রাজনীতি করে। তারা তো ওই যে হেফাজতি রাজনীতি করে না। কিন্তু ভোটের জন্য তারা এখন হেফাজতি রাজনীতি, যেগুলো কওমি সমাজ যাদেরকে বলি, ওদের সাথে ভিড়বে, ওদেরকেও নেবে। তো সেই 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 স্ট্রাগল তাদের মধ্যে থাকবে যে কাঠটা উপরে যাবে, যে মানে তালেবানি স্টাইলে বোরকা পরবে না হিজাব স্টাইলে পরবে। এটা এখন তো তারা হিজাব নিয়ে প্রশ্ন তুলছে, হিজাব পড়তে হবে। তখন তারা সংগ্রাম করবে এইটা, এই বোরকাটাকে তালেবান স্টাইলে, নিনজা স্টাইলে হবে, না মুখ দেখিয়ে যেটা হিজাব নর্মাল করে সেটা করবে। তো তাদের মধ্যে তখন দেখবেন যে আপনি এটা শুরু হবে। বাট এই মুহূর্তে তাদের টার্গেট হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে ইয়েতে যাওয়া, মানে ক্ষমতায় যাওয়া। এবং এই তালেবান স্টাইলে হবে যে, এটা তো এর মধ্যে বলে দিয়েছে। চরমোনাই দলের সাথে তো জামাতের দীর্ঘদিনের সম্পর্ক নাই, কিন্তু এই মুহূর্তে 5 আগস্টের পরে তারা ইলেকশন প্রশ্নে বিএনপির বিরোধী একটা জোটের প্রশ্নে তারা এক হয়ে গেছে অলরেডি। কিন্তু হয়ে গিয়েও মুখ ফসকে বলে দিয়েছেন আমরা তালেবান স্টাইলে রাজনীতি করব। তো এখনো তো বলতে যে আমরা তালেবান স্টাইলেই থাকবো। তো এখন মানুষ কতটা গ্রহণ করবে তালেবান স্টাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। তার মানে এই নয় যে তারা একেবারে মানে অন্ধত্বের মধ্যে চলে যাবে বা ইসলামের নামে বাড়াবাড়িতে তারা বিশ্বাস করবে। আজকে আমি দেখলাম অনেকগুলো আমাদের প্রগতিশীল বন্ধুরা দিচ্ছে, হিজাবের নিয়ে একটা পোস্ট দিচ্ছে। আপনি দেখছেন কিনা জানি, হিজাবের ভিডিও, হিজাব চাই এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোথাকার হিজাব দেখেছেন? সেনেট ভবনে তারা স্লোগান তুলেছিল। জি হ্যাঁ, হিজাব। তো ওই নেকাব পরে বাঁচতে হবে। ওই যে পঙ্কজ উদাসের গান না আছে না, নিকলো না নেকাব, বাইরে যাইও না নেকাব ছাড়া। ওইটা তো অন্য অর্থে বলেছে, এরা ওই অর্থেই বলবে, আসল অর্থে বলবে নেকাব ছাড়া যাইও না, তোমার রূপ যৌবন অন্যেরা দেখে ফেলবে। তো কিন্তু আমি এখানে একটু বলতেছি আপনাকে, জাস্ট শেষ করে দিচ্ছি। এই যে হিজাবের যে বিষয়টা আছে, এবং আমরা প্রগতিশীল বন্ধুরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমি তো আমার ক্লাসও দেখেছি হিজাব কতজনে পড়ে। তো এটা যদি কালচার হয়, আপনি কি বলবেন তুমি পড়ো না? ওটা তো ওর অধিকার। আমি তো তসলিমা স্টাইলের না, তসলিমার মতো প্রগতিশীল হওয়ার তো দেশের দরকার নাই। সে সে একজন সে ব্যক্তির স্বাধীনতা নিয়ে কথা বলবে, পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলবে, কিন্তু একজন যে পোশাক তার, বোরকাটা তার পছন্দ, হিজাবটা তার পছন্দ, সেটাতে আবার বিশ্বাস করবে না। এটা তো হতে পারে না। তসলিম, আপনি বরং আমাদের এটা দাবি করা উচিত, নারী কি পোশাক পরবে সে অধিকারটা তার উপর থাকুক। সেই হিজাব পরবে না স্কার্ট পরবে সেটা তার থাকুক, তবে পোশাকটা যাতে শালীন হয়। আমরা এটা বলতে পারি, পোশাকটা যাতে শালীন হয়, পোশাকটা পরে যাতে সে সব জায়গায় রিপ্রেজেন্ট করতে পারে, এটাই হচ্ছে কথা। কিন্তু আপনি হিজাব পরবেন, ও স্কার্ট পরতে পারবে না, এই দাবি করা তো উচিত না। আপনি যে আপনি যে টার্কির কথা উদাহরণ দিলেন, টার্কিতে কিন্তু এটাই আছে। টার্কিতে একই পাশাপাশি দুইটা নারী চলতেছে, একটা হিজাব পরা আর একটা স্কার্ট পরা। তার মানে কি, এরদোগান তো সেটা অ্যালাউ করেছে, সেখানে তো কোনো ঝামেলা নাই। তো বাংলাদেশ জামাতে ইসলামীও হয়তো যদি তাদের মুরব্বী এরদোগান থাকে,
তার তারাও মানে কি সেটা অ্যাকসেপ্ট করবে। আমরা শুনছিলাম বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুরের মতো। ওই অনেকে একটা করে বলে যে পোক করে আর কি, যে যাবো ভাবছিলাম আমেরিকা কিন্তু গিয়ে নামলাম দেখি পাকিস্তান, তো যাবো ভাবছিলাম সিঙ্গাপুর কিন্তু আসলে আমরা যাইতেছি টার্কির দিকে। হ্যাঁ, তো আপনার তো মনে কষ্ট লাগবে যে আপনাদের সিঙ্গাপুর বানাবেন যিনি বলছেন, উনি তো সিঙ্গাপুরে না গিয়ে ভারতে চলে গেছেন। তো না 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 না, যে ভারতে গেছে তার কথা বলছি না, এই ইউনূস সরকারকে নিয়ে এই যখন আন্দোলন হয় তখন বলা হচ্ছে, যখন আমেরিকার আগ্রাসনের কথা এসেছে তখন বলা হচ্ছে বাংলাদেশকে আমেরিকা সিঙ্গাপুরের মতো বানাবে, রাইট? তারপরে শুনলাম একটা বাংলাদেশ হবে আমেরিকার একটা খুব বড় কিছু একটা হবে আর কি। তো না, এগুলাতে কথার কথা, আমেরিকাকে বাংলাদেশ যে মডেলে যাইতেছি কিনা আর কি। শুনেন, বাংলাদেশ যে সিঙ্গাপুর হতে পারবে না, তখনও যেমন এটা সত্য ছিল, ডক্টর ইউনূসের আমলে এটা আরো বড় করে সত্য দেখা দিয়েছে। যেটুকু যাওয়ার সম্ভাবনা ছিল উনি বাংলাদেশকে আরো 10 বছর পিছিয়ে দিয়েছেন। বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটাকে তারা খুব একটা নির্বাচন পর্যন্ত বিশেষ করে একটা লিবারেল লুক দিয়ে রাখবে। জামাত জোট করবে কেন? একদল সরকার গঠন করবে আর একদল বিরোধী দল হবে। জোট করলে সরকার গঠন কিভাবে করবে? না, জাতীয় সরকার করবে। দল তো কম না, বিরোধী দল হওয়ার জন্য তো আরো অনেক লোক আছে, মানে সেটাও হতে পারে, কিন্তু ইটস টু আর্লি টু কমেন্ট। কিন্তু রাজনৈতিক দল তো কম না, তাই না? বুঝতে পারছি। অনেকেই বলছে এই যে শিবির ক্ষমতায় এসেছে এবার হিজাব পড়তে হবে, মানে এত আতঙ্কিত হওয়ার কি কিছু আছে? তাদের তো সুযোগ দেওয়াই তো উচিত নাকি? না না, মোটেও আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমি মনে করি ক্যাম্পাসে এমন কিছুই ঘটবে না, কারণ এটাকে তারা খুব একটা নির্বাচন পর্যন্ত বিশেষ করে একটা লিবারেল লুক দিয়ে রাখবে। আপনি দেখবেন যে শিবির থেকে একটা মেয়ে নির্বাচন করেছে, হ্যাঁ, সে মাথায় কিন্তু ঘুমটা দেয় না। এটা কল্পনাই করা যেত না 80-90 দশকে আমরা যখন শিবিরকে দেখেছি। মানে শিবির একটা মেয়ের সাথে কথাই বলতো না ক্যাম্পাসে। দ্যাট ওয়াজ তাদের গ্রুমিং, তাদের অবস্থা। সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে নবনির্বাচিত ভিপি যিনি হয়েছেন সাদিক কাইয়ুম, ওনার পাশে বসে মাথায় কাপড় ছাড়া কিন্তু কি যেন প্রেস কনফারেন্স করছেন। সো শিবির ওই লিবারেল লুকটা তাদের রাখবে, এবং আপনি দেখবেন যে ব্যাপক সংখ্যক বাম লোকজনকে শিবির ইনভলভ করেছে, যারা বাইরে থেকে তাদেরকে ক্রমাগত এন্ডোর্স করে দিয়ে যাচ্ছে। আমি দেখলাম যে একজন শিক্ষিকা, উনি বলেছেন যে ভোটে তেমন কিছু হয় না, ওই বল পেনের কালি ছিল না। এই যে টোটাল সেট আপটা তারা করছে, এই লিবারেল লুকটা তারা রাখবে। সুতরাং আমার কাছে মনে হয় না যে ভয় পাওয়ার মতো কিছু আছে। তারা জানে যে আইজ অন দ্য প্রাইস, আইজটা হচ্ছে কি জাতীয় নির্বাচন। এই মুহূর্তে ধরেন কথার কথা, শিবির কালকে জিতলো, জিতার পরে কি করতে পারতো, ধরেন সব হল থেকে ছাত্র দল তাড়িয়ে দিল, 200-400-500 লোক তাড়িয়ে দিল, কথার কথা আমি বললাম আর কি। তাহলে কি হতো? আজকে কিন্তু একটা সাদের দিকে এটা রব পড়ে যেত, আরে এরা তো খুব খারাপ লোক, এদেরকে কেন। শিবির ওটাতে যায় না, শিবির কোন ধরনের এই গ্যাঞ্জামে যাবে না। নির্বাচন পর্যন্ত স্পেশালি তারা খুব স্মুথলি এটাকে রাখবে, লোকজনকে দেখাবে যে ভাই দেখো, আমরাও লিবারেল হতে পারি, আমরাও ভিন্ন মতকে স্পেস দিতে পারি, আমরা কাউকে মারছি না, আমরা সবাইকে আদর আহ্লাদ করে রাখছি। আমাদের মধ্যে থেকে মানে এই যে মাথায় কাপড় না দেওয়া নারীরাও কিন্তু আমাদের সাথে কাজ করছে, টু গিভ দ্য কনফিডেন্স টু দ্য জেনারেল ভোটার। আমার তাই মনে হয় যে এটা নিয়ে আশু চিন্তা ভাবনা বা এরকম ভয় পাওয়ার মতো যে মারবে, রক কাটবে, ওই 80-90 দশকের শিবির আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসু জিতেছে শিবির, এই দুইটার মধ্যে স্ট্র্যাটেজিক্যাল ভাবে তারা অনেক পরিবর্তন এনেছে। জি, এখন তারা যে স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তনগুলো এনেছে, আপনার কি মনে হয় অন্য রাজনৈতিক দলগুলোকে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে? তাল মিলিয়ে না, যার যার রাজনীতি তার তার মতো করবে। এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ গত 1 বছর ধরে কোন রাজনীতি করতে পারছে না। মানে যতই তারা বলুক যে আমাদেরকে মারছে, ধরছে, জেলে পুরে দিচ্ছে, সবই সত্যি, কিন্তু তোমার রাজনীতি কোথায়? তাদের কোনো রাজনীতি নাই, কারণ তারা কিছু জানে না। তারা সকলেই শুধু জানে যে আপা কোনো একদিন ক্ষমতায় চলে আসবে। আপনি যদি জিজ্ঞেস করেন যে কিভাবে, আর বলতে পারবেন না। তার কাছে কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই। সুতরাং এটা হচ্ছে তার রাজনীতি। বিএনপির ধারণা হলো যে আমরা তো ছিলামই 2 ভাই, আমরা আর আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো এখন মরে গেছে, পালায় গেছে, চলে গেছে, দেশে নাই গা, তো বাপের পুরো সম্পত্তি বাংলাদেশ তো আমার। তো এটা হচ্ছে বিএনপি। এখন যদি বিএনপি বলেন যে তুমি কেন ছাত্রদল ডাকসুতে হারলো, ব্যাখ্যা দাও। মানে হারা দিয়ে কথা না, কিন্তু অনেকগুলো হলে তো নাকি পুরো প্যানেলে দিতে পারে নাই, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাই ঘটছে। তুমি ব্যাখ্যা দাও, তোমার মতো করে একটা ব্যাখ্যা বলুন, অজুহাত বলুন, সেটাই দাও।
তুমি কি টাকার কাছে আসছো? তুমি কি মাস্তানতন্ত্রের কাছে আসছো? তুমি কি ক্যাম্পাসে যেতে পারছো না বলতে আসছো? তোমার ছাত্র নেতারা অনেক বয়স্ক বলে কি জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে? সে কিছুই খুব স্পেসিফিকলি বলতে পারবে না। সো আপনি যখন রাজনীতি করবেন না, আপনি আশা করবেন কেন আরেকজন বসে থাকবে? ইটস এ কম্পিটিশন, ইটস এ রেস। জামাত তার মতো করে এটার মধ্যে ঢুকেছে, সে তার মতো করে ডিল করছে এবং সে এটা করার জন্য ব্যাপক এফোর্ট, ব্যাপক লোকজন, সময়, অর্থ দিয়ে সে একটা জায়গায় এটাকে নিয়ে যাচ্ছে। আপনারা বাকিরা পেছাচ্ছেন। বাকিরা, আমি বলি না, কাউকেই বলি না যে জামাতকে কাউন্টার দিতে হবে, নো, ইউ হ্যাভ টু ডু ইউর বেটার পলিটিক্স। আপনাকে আপনার পলিটিক্সটা এমন ভাবে করতে হবে যে পলিটিক্স এর কারণে অন্যরা মার খেয়ে যায়, পিছিয়ে যায়। এই পলিটিক্স তো আপনারা গত 8-10 বছর কেউ করছেন না, কিন্তু তারা তো ক্রমাগত করে যাচ্ছে। সো একটা সাময়িক ফলন তো তাদের হবে, এটা অস্বীকার আমি তো করি না। জি, এখন ধরেন তাদের তাদেরকে নিয়ে যে ভয়, এই যে কালকেই তারা হিজাব হিজাব বলে স্লোগান দিল, হ্যাঁ, এটা কি তাদের একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক হয়ে গেল, যে কারণে অনেকে একটু আতঙ্কিত বোধ করছে? না না, কেউ আতঙ্কিত বোধ করছে না। কে আতঙ্কিত বোধ করছে? আপনি কারা এই যে দেখেন? অনেকেই বলছে যে হিজাব পড়তে হবে, এই অনেকে যারা বলছে তারা তো ক্যাম্পাসের অংশ না। মানে জিনিসটা হচ্ছে কি, ধরেন ক্যান্টনমেন্টের ভিতরে বুট বুট বলে কথা বলছেন, আমি বাইরে আছি, আমার স্যান্ডেল পরতে আরাম লাগে, আমার তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। ক্যান্টনমেন্টের সৈনিকরা তো বুট পরবে, তার পায়ে চপ্পল করে আমার মতো যাবে না লেফট রাইট করতে। ওরা যদি আতঙ্কিত হয় তাহলে আমি চিন্তা করতে পারি, বলে আরে ভাই, আগে তো সৈনিকরা স্যান্ডেল পরে যুদ্ধ করতো, এখন তোদেরকে বুট পরতে দিবে, সৈনিকরা রাজি না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি হিজাবের ক্লিপটা ছোট দেখেছি, এটার ব্যাখ্যাও আছে। এটা কিন্তু আসলে একজন হিজাব বিনি প্রার্থী বোধহয় জিতেছেন বলে তারকে হিজাব হিজাব বলে ওরা সেলিব্রেট করছিল ছাত্রছাত্রীরা। কিন্তু ক্যাম্পাসের ভিতরে যদি ইভেন হিজাব বাধ্যতামূলক করা হয়, আমার কাছে মনে হয় না যে কারো কোনো সমস্যা হবে। তো আপনার কি মনে হয় তারা গোলাম আজম, নিজামী, মুজাহিদ এদের ছবি ফেরত নিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে? অবশ্যই, বিশেষ করে ধরেন ডাকসু ভবনে এখন তো গোলাম আজম তো অফিসিয়ালি ডাকসু জিএস ছিলেন, তোর ছবি তো টাঙাবে এবং বাকিদের মানে ছবি টাঙাবে। মানে আপনি হয়তো একটা হলের নাম শহীদ কাদের মোল্লা হল হইতে পারে, এটা হতে পারে, এটা এই জায়গাগুলো তো থাকবেই, এটা তারা করবে। না করে ডাকসুতে জিতলো কেন? রাইট, তো সেগুলো যদি করে সেগুলির প্রতিক্রিয়া কি হবে? কোনো প্রতিক্রিয়া হবে না। তা সেগুলো যদি করবে, তারা তো নির্বাচিত বোর্ডই, তারা যদি করতে চায়, ভিসিও তাদের, ভিপিও তাদের, তারা যদি করতে চায় তারা করতেই পারে। আপনি ডেমোক্রেসি মানবেন আর আপনারটা চাপাই দিবেন, তা তো হবে না। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না যে নিজামীর নামে একটা পাবলিক লাইব্রেরি, ধরেন ইউনিভার্সিটি লাইব্রেরিটা সেন্ট্রাল লাইব্রেরিটার নাম করে দিল নিজামী, এখন করে দিবে। এখন এটা যদি ডাকসু বসে সিদ্ধান্ত নেয়, ডাকসুর ভিপি এবং ভিসি দুজন মিলে যদি সিদ্ধান্ত নেয়, মানে প্যানেল তো বাকিরা আছে, এবং সেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এন্ডোর্স করে, এটা হবে। ওকে, ধরেন হইলো নাম হইলো শহীদ শহীদ কি বলবো এটাকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ পাঠাগার, হতে পারে ঢাবি, হ্যাঁ। তো ধরেন তাহলে কি ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরবে? না না, ইতিহাসের চাকা তো ভাই ইতিহাসের মতো থাকে। এখন আপনি একটা বিড়ালকে ধরে রং করে এটার নাম দিচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, আপনার বাসায় একটা খাঁচার মধ্যে ঢুকে রাখছেন, বাইরে সাইনবোর্ড লেগে রাখছেন রয়্যাল বেঙ্গল টাইগার থেকে সাবধান। আমি ভিতরে ঢুকে দেখলাম বিড়াল তো বিড়ালি, মিউ মিউ, বিড়ালের গতিপথ পরিবর্তন হচ্ছে না, বিড়ালি আছে। আপনি এটাকে বাঘ হিসাবে খাঁচায় রাখছেন এবং আমার বলছেন আরিফ ভাই সাবধান, আমার বাসায় ঢুকবেন না, বাঘ আছে। আপনার ফিলিংস। তো আপনি এই কি বলা যায়, রাজাকার, মুজাহিদ বা নিজামীর নামে একটা লাইব্রেরির নাম কেন? আপনি ঢাকা শহরের নাম বদলায় জাহাঙ্গীরনগরের মতো নিজামীনগর বানায় দেন, এতে কি আসবে? এটা কি সঠিক? ইতিহাস তো আপনি বানাই না, ইতিহাস তার মতো করে প্রভাব। না, কি করে বলছেন এতে কি আসে যায়, মানে কি, হোয়াট ডু ইউ মিন কি আসে যায়? মানে এটা অবশ্যই অনেক কিছু আসে যায়, নাকি যায় না? না না, ইতিহাস তার মতো যাবে। আমি বলছি আপনি মিলে ইতিহাসকে কোনো জায়গায় পরিবর্তন করতে পারবো না। মানে ইতিহাসে যে ঘটনাটা যেভাবে ঘটেছে এটা এইভাবেই থাকবে। আপনি একটা প্যারালাল ইউনিভার্সে বসে একটা প্যারালাল ইতিহাস বানাতে পারবেন না। সুতরাং আপনি যদি জাহাঙ্গীরনগর, ঢাকার পুরোনো নাম জাহাঙ্গীরনগরের মতো যদি মনে করেন যে এটাকে আমি মুজাহিদনগর করে দিব কথা বা অন্য একটা কিছু করে দিব, সেটা আপনি সাময়িকভাবে করতে পারবেন, কিন্তু ঢাকা তো ঢাকাই থাকবে। একইভাবে আপনি একটা রাজাকারকে, ওই যে বললাম, একটা বিড়ালকে আপনি বাঘ লিখতে পারবেন, একটা রাজাকারকে আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি এদেরকে বীর শ্রেষ্ঠ খেতাব দিয়ে দিতে পারবেন, কিন্তু এরা তো আর মুক্তিযোদ্ধা হবে না। সুতরাং এটা নিয়ে আমি ভাবি না। ইতিহাস তো আসলে 10 দিন 15 দিন 1 মাস 6 মাসের মামলা না, এটা তো একটা মানে মহাকালের বিষয়, ওইখানের মধ্যে এইসব আবর্জনা টিকে থাকবে না।
তাইলে আমরা 5ই আগস্ট আসলে আমরা কি নিয়ে আসলাম এবং সামনের দিনগুলোতে আর কি কি আমরা দেখতে পাবো? 5ই আগস্ট আমি জানি না আপনারা কি নিয়ে এসেছেন, আমরা কিছু নিয়ে আসি নাই, সুতরাং এর দায়িত্ব নিব না। কিন্তু 5ই আগস্ট এইটাই নিয়ে আসে। 5ই আগস্ট শুরু হয়েছে ধরেন 5ই জুলাই আন্দোলনে, তুমি কে আমি কে রাজাকার। সুতরাং 5 জুলাইয়ের পর থেকে এই রাজাকারটাই নিয়ে এসেছেন এবং এটাই সাকসেসফুলি আছে। ভবিষ্যতে আর কি কি দেখতে পাবো তাহলে? এইটা বলা মুশকিল আসলে, কারণ হচ্ছে যারা ভবিষ্যৎ দেখাবেন তাদের সাথে কোনো ধরনের, আমার অন্তত কোনো ধরনের মানসিক যোগাযোগ নাই। সুতরাং তাদের চিন্তা ভাবনা রিড করার মতো ক্ষমতা আমার নাই। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এই নির্বাচনের কোনো প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে? সিরিয়াসলি পড়বে। আপনি আমার মনে আছে আমরা তখন রাজনীতিতে সক্রিয় বা মানে খুব আমাদের ইয়াং বয়স, যখন হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 90-তে যদি ডাকসুটা ছাত্রদল না জিততে পারতো ফুল প্যানেল সিঙ্গেল এবং আরো ইউনিভার্সিটি গুলো, তখন আমরা ইউকসু জিতেছিলাম, জাকসু, রাকসু এগুলা জিতেছিলাম। চাকসুতে খুব সম্ভবত এজিএস মানে ঐক্যবদ্ধ হয়ে শিবিরের বিরুদ্ধে জিতেছিল। ওইটার একটা বিশাল এফেক্ট তরুণ ভোটারদের মধ্যে পড়েছিল। এবং 91 এর নির্বাচন মূলত যে কোনো নির্বাচনের ফলাফল কেন চেঞ্জ হয়, মানে ধরেন গত 1 বছর যারা সবাই বিএনপির ভোট দিল, পরের বছর কিন্তু এরা সবাই আওয়ামী লীগের ভোট দেয় তা না। ওই ভোটার গুলো মোটামুটি যে যেখানে ভোট দেয়, যারা আওয়ামী লীগেরই প্রতিবার ভোট দেয়, যারা বিএনপি তারা প্রায় বিএনপিতেই সবসময় ভোট দেয়, খুব কম সুইং হয়। তাহলে সুইং ভোটারটা আসে কোথা থেকে? সুইং ভোটারটা আসে তরুণ যারা নতুন ভাবে জয়েন করেন, যাদের বয়স 18 প্রথমবার ভোট দেয়। এই ভোটটা আপনি যদি 2007-8 পরে 8 নির্বাচনটা খেয়াল করেন, একটা বিগ তরুণ জেনারেশন, যুদ্ধাপরাধীদের বিচার হবে, আওয়ামী লীগের তখন 3 বদলের সনদ, বিশাল একটা হোপফুল নাইসলি প্রেজেন্টেড ইশতেহার, এই তরুণ সমাজ কিন্তু বড় আকারে গিয়ে ভোট দিল। সো তরুণদের ভোটের উপরে নির্বাচন সব সময় কিন্তু নির্ধারিত হয়। এখন এই তরুণ সমাজ কোন জায়গায় ভোট দিচ্ছে, এই পরপর কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে দেখা যাবে যে এরা শিবিরকে ভোট দিচ্ছে। জামাত থেকে আরো বেশি নর্মালাইজেশন হবে, তাদের স্বাভাবিকরণ হবে, সমাজে আরো আত্মীকরণ তৈরি হবে এবং সেটার ফলাফলে জামাতকে ভোট না দেওয়ার যে মূল যে কারণটা ছিল এরা যুদ্ধাপরাধী, এই জিনিসটা পিছনে চলে আসবে। এবং এটা নির্বাচনে খুবই ভালো কাজ করবে। এবং শুধু এই কারণেই কিন্তু তড়িঘড়ি করে এই ডাকসু